আইন শৃঙ্খলা না থাকলে গণতন্ত্র অর্থহীন বললেন প্রধান উপদেষ্টা। কাজের মাধ্যমে পুলিশকে দুর্নাম ঘোচানোর আহ্বান। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধানের অভিযোগ ভিত্তিহীন, বিভ্রান্তিকর বলছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ১/১১ মতো বিএনপির বিরুদ্ধে আবার মিডিয়া ট্রায়ালের চেষ্টার অভিযোগ তারেক রহমানের। যৌক্তিক প্রতিবাদ অব্যাহত রাখার পরামর্শ। করোনার ভ্যাকসিনের নামে সালমান রহমানের ২২,০০০ কোটি টাকা আত্মসাৎ অভিযোগের অনুসন্ধান শুরু। সহযোগী জাহিদ মালিক সহ কয়েক আমলা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। পুলিশকে অবহেলা করে পাশ কাটিয়ে নতুন বাংলাদেশ গড়া যাবে না বলে জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বিগত সময়ে পুলিশের যে বদনাম হয়েছে, নতুন বাংলাদেশে আইনের প্রতিপালনের মধ্য দিয়ে সেই অবস্থা থেকে পুলিশকে বেরিয়ে আসতে হবে। রুকনুজ্জামানের রিপোর্ট। সোমবার রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশের পুলিশ সুপার থেকে শুরু করে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের বক্তব্য শুনেন প্রধান উপদেষ্টা। নারী, সংখ্যালঘু থেকে সংশ্লিষ্ট সব ইস্যুতে উঠে আসে প্রধান উপদেষ্টার দিক নির্দেশনা। গণতন্ত্র কি, অধিকার কি, মানুষ নাগরিকদের কি, কিছুই থাকে না। কাজে এটাই ছিল মূল জিনিস, যে আমরা পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবো না। তারাই সম্মুখ সারির মানুষ। অন্ধকার যুগের প্রধান সহযোগী হিসাবে পুলিশের যে বদনাম হয়েছে, দৃষ্টিভঙ্গি পরিবর্তন আর কাজের মধ্য দিয়ে তা থেকে বেরিয়ে আসার নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা। পুলিশ বাহিনীরও মুশকিল হলো, ওই অন্ধকার যুগের তারা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ছিল। নিজের ইচ্ছায় না, সরকারি কাজ করতে হয়, কাজে কাজ করেছে, আমরা কাজ করছি, আমাদের হুকুম পেয়েছে, করেছে, করতে করতে আমরা ওরকম চিন্তাতে পড়ে গেছি। কাজে নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য তোমাদেরকে ওই চিন্তার থেকে বেরিয়ে আসতে হবে, যে না, আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করবো। আমাদেরকে অনেক দোষ দেয়, আমরা দেখিয়ে দেবো মানুষ খারাপ না, আমরা খারাপ মানুষের পাল্লায় করেছিলাম, আমরা সে খারাপ মানুষ থেকে বের হয়ে এসেছি, আমরা ভালো মানুষ, আমরা দেখো কি করতে পারি। সেই দৃঢ় চিন্তাটা মাথার ভিতরে রাখতে হবে, যে আমরা একটা দেখিয়ে ছাড়বো। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মেট্রোপলিটন পুলিশ, ক্রাইম টিম সহ পুলিশের বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রুকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। বড় রকমের শিশু ধর্ষণের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রেখে নারী শিশু নির্যাতন দমন আইনের সংশোধন করা হচ্ছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সংশোধিত আইনে বলাৎকারকে ধর্ষণ হিসেবে দেখা সহ ধর্ষণের সংজ্ঞা সুনির্দিষ্ট করা হয়েছে। সংশোধিত আইনে ডিএনএ রিপোর্ট না থাকলেও আদালত যদি মনে করে মেডিকেল রিপোর্ট ও পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে ধর্ষণের বিচার করতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংশোধনের বিস্তারিত নিয়ে ব্রিফ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা দিলে সংশোধিত আইনে বিচারকের স্বপ্রণোদিতভাবে ব্যবস্থা নেওয়ার বিধানও রাখা হয়েছে। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গেভার্ডের মন্তব্য কোনো প্রমাণ বা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নয় বলে জানিয়েছে বাংলাদেশ। সোমবার দিবাগত রাতে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে সরকারকে এ প্রতিক্রিয়া জানান। বাংলাদেশকে নিয়ে তুলসী গেভার্ডের মন্তব্যের প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়, তার বিবৃতি বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি এবং সুনাম ক্ষুণ্ণ করার অপপ্রয়াস। বিবৃতিতে বলা হয়, গভীর উদ্বেগ ও দুঃখের সাথে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের মন্তব্য লক্ষ্য করছে বাংলাদেশ। তুলসী গেভার্ড বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন ও হত্যা এবং দেশে ইসলামী সন্ত্রাসীদের হুমকি রয়েছে বলে অভিযোগ করেছেন। তার এ মন্তব্য বিভ্রান্তিকর দাবি করে প্রেস উইং এর বিবৃতিতে বলা হয়, তুলসী গেভার্ডের মন্তব্য একটি দেশকে অন্যায় ও ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশ বরাবরই অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণভাবে ধর্ম পালনের ঐতিহ্যের জন্য সুপরিচিত। বাংলাদেশ বিশ্বের আরও অন্যান্য দেশের মতো চরমপন্থার চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিনিয়ত যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যৌথভাবে কাজ করে যাচ্ছে। বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক নেতা ও সুপরিচিত ব্যক্তিদের সংবেদনশীল বিষয়গুলো সম্পর্কে বক্তব্য দেওয়ার আগে প্রকৃত তথ্য যাচাই করা উচিত। তাদের এমন কোনো বক্তব্য দেওয়া উচিত নয় যা ক্ষতিকর ধারণাকে শক্তিশালী করে, ভয় উস্কে দেয় এবং সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির ঝুঁকি বাড়ায়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন 111-এর মতো বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়ালের ষড়যন্ত্র হচ্ছে। এর বিরুদ্ধে যৌক্তিক প্রতিবাদ অব্যাহত রাখার পরামর্শ দেন তিনি। বলেন 2.5 বছর আগে এই সংস্কার প্রস্তাব দিয়ে রাষ্ট্র মেরামতের কথা বলেছে বিএনপি। রিপোর্ট করছেন সিকান্দার রেহমান। জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে রাজধানীর একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, এখনো দেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত আছে। একটি মহল বা যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, তারা তাদের অবস্থান থেকে তাদের সাথে যে সকল মিডিয়া হাউসের সম্পর্ক আছে তাদের মাধ্যমে ঠিক 111-এর সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, 2.5 বছর আগেই বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছে। যে কোনো চোখ রাঙানির বিরুদ্ধে অবস্থান নিয়ে কথা বলেছে বিএনপি নেতাকর্মীরা। বিএনপি রাজনীতিই তো করে জনগণের জন্য, দেশের জন্য, এবং তখনই আমরা অনুধাবন করতে সক্ষম হয়েছি। 2017 সালে দেশনেত্রী খালেদা জিয়া ভিশন 2030 দিয়েছিলেন। কেন? কারণ আমরা বুঝতে পেরেছি স্বৈরাচারের পতন অবশ্যম্ভাবী, পতন হতেই হবে, এর বাইরে কোনো রাস্তা নেই। এবং পতন হওয়ার পরে তারা দেশকে যে অবস্থায় নিয়ে গেছে, দেশকে, রাষ্ট্রকে মেরামত করতে হবে, গড়ে তুলতে হবে। 20-22 কোটি মানুষের দেশ, আমরা যদি সঠিক পরিকল্পনা না নেই, সঠিক প্ল্যানিং না দেই, এই দেশকে গড়ে তোলা সম্ভব না। বিএনপি সবসময় দুর্নীতির বিরুদ্ধে। 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকার পরও বিএনপির নিয়ত খারাপ ছিল না। তাই 2001 সালে বিএনপি জনগণের মতের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেয়নি। ভবিষ্যতেও জনগণের কল্যাণের কথা সবার আগে গুরুত্ব দেওয়ার কথা বলেন তারেক রহমান। দুর্নীতি নির্মূল হোক। সিকান্দার রেহমান, বাংলা ভিশন, ঢাকা। বড় পরিসরে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে চাইলে প্রক্সি ভোটের বিকল্প নেই বলে মনে করে নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রবাসী ভোট ও নির্বাচন নিয়ে ওআইসি-ভুক্ত 19 দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশন অতীতের পথে হাঁটতে চায় না, তাই প্রবাসীদের ভোটদানের ব্যবস্থায় গুরুত্ব দিচ্ছে। তাদের ভোট দিতে যাতে কোনো ঝামেলায় পড়তে না হয় সেজন্য আইনগত বিষয়টি দেখবে কমিশন। নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে 3টি পদ্ধতি নিয়েছে: পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোট। এর মধ্যে প্রক্সি ভোট মন্দের ভালো বলেও মন্তব্য করেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। বৈঠকে রাষ্ট্রদূতের কাছ থেকে প্রবাসীদের ভোটদানের বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে। তবে অনলাইন ও ডিজিটাল পদ্ধতিতে ভোটদানে তাদের অভিজ্ঞতা ভালো নয় বলেও জানায় মিশর ও পাকিস্তানের প্রতিনিধিরা। অনেক দেশ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান নির্বাচন কমিশনার। করোনা ভ্যাকসিন আমদানির নামে 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সহ আমলাদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের বিরুদ্ধে দেশীয় প্রতিষ্ঠান বঙ্গভ্যাক্সকে টিকা উৎপাদনের সুযোগ না দেওয়ার অভিযোগের সত্যতাও পেয়েছে সংস্থাটি। রিপোর্ট ফরুক বাপুর। করোনার ভয়াল থাবায় যখন মৃত্যু ভয়ে মানুষ, তখন রোগটির প্রতিষেধক নিয়ে লুটপাটের বাণিজ্যে মেতে ওঠার অভিযোগ ওঠে আওয়ামী লীগ সরকারের দায়িত্বশীলদের বিরুদ্ধে। সে সময় মানুষের ভয়কে জয় করার বার্তা নিয়ে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক বঙ্গভ্যাক্স নামে ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয়। কিন্তু আলোর মুখ দেখেনি দেশীয় প্রতিষ্ঠানটির এই উদ্যোগ, যার নেপথ্যে নাম আসে সালমান এফ রহমান ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের। গ্লোব বায়োটেককে ভ্যাকসিন বানাতে হলে বেক্সিমকো ফার্মাকে পার্টনার করার প্রেশার দেওয়া হয়। এ কারণেই থেমে যায় দেশীয় প্রতিষ্ঠানটির ভ্যাকসিন তৈরির উদ্যোগ। অসাধু সিন্ডিকেটের শক্তির বলয়েই প্রায় 400 কোটি টাকা ব্যয়ের পরও আটকে যায় বঙ্গভ্যাক্স। অন্যদিকে ভ্যাকসিন আমদানির মাধ্যমে 22,000 কোটি টাকা লোপাট করে সালমান এফ রহমানের সিন্ডিকেট। অভিযোগ সংশ্লিষ্ট জনাব সালমান এফ রহমান, বেক্সিমকো ফার্মা লিমিটেড এবং অন্যান্যদের বিরুদ্ধে করোনা ভ্যাকসিন ক্রয়কে কেন্দ্র করে গড়ে ওঠা একটি অসাধু সিন্ডিকেট কর্তৃক 22,000 কোটি টাকা রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ তাদের পরিবারের লুকায়িত সম্পদের সন্ধানে গাজীপুর সহ দেশের কয়েকটি জেলায় চিঠি পাঠিয়েছে দুদক।
ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য 50 লাখ টাকার বেশি মুনাফার ক্ষেত্রে আরোপিত 15% গেইন ট্যাক্স মওকুফ চাওয়ায় ডিএসই চেয়ারম্যানকে একহাত নিলেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। বলেন, শেয়ার বাজার কখনোই অলিগারদের জন্য হতে পারে না। জিয়াউল হক সবুজের রিপোর্ট। প্রচলিত আইন অনুযায়ী শেয়ার বিক্রি করে বছরে 50 লাখ টাকার বেশি মুনাফা করলে বাড়তি আয়ের ওপর 15% হারে গেইন ট্যাক্স দিতে হয় বিনিয়োগকারীদের। দীর্ঘদিন মন্দায় থাকা বাজার টেনে তুলতে নতুন বাজেটে সেই গেইন ট্যাক্স পুরোপুরি মওকুফ চাই ঢাকা স্টক এক্সচেঞ্জ। আমরা আবেদন রাখবো যে এটাকে 0% আগামী বছরের জন্য করা যায় কিনা, যেটা 50,000-এর উপরে। এটা যদি হয়, মানে আমাদের বিনিয়োগকারীদেরকে যদি আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীদের উপর নির্ভর করি, তাহলে আসলে মার্কেট তার গতিশীলতা পাবে না। ডিএসসির এই প্রস্তাব শুনেই চটেছেন এনবিআর চেয়ারম্যান। গেইন ট্যাক্স মওকুফের দাবি অযৌক্তিক জানিয়ে তিনি বলেন, কর সুবিধা দিয়ে কোনো লাভ হয়নি পুঁজিবাজারে। আপনাদের যে দাবিটা, এটা খুবই ইনডিসেন্ট দাবি মনে হচ্ছে। 50 লাখ টাকা পর্যন্ত মাপ, যেখানে লাভই হচ্ছে না কারো। খেয়াল করেন, তাহলে আপনার মার্কেটটা কাদের জন্য করতে চাচ্ছেন? তার মানে হলো আপনি এখানে একদম অলিগারদের জন্য করতে চাচ্ছেন। তারা এখান থেকে এসে মানে যেভাবে হোক প্রফিট করে নিয়ে যাবে, একটা পয়সাও ট্যাক্স দিবে না। এবং এটা তো জিরো সাম গেম মার্কেটে। যারা বছরে 100 কোটি টাকা ইনকাম করতে পারবে আপনাদের হিসাবে, তাদেরকে মাফ করে দিতে হবে। আপনি তো যত কোরামিনি দেন না কেন, আপনি যত বেনিফিটই দেন না কেন, আপনি তো যারা এখান থেকে ঠকে গেছে তাদেরকে কিভাবে আনবেন? এনবিআর চেয়ারম্যান বলেন, পুরনো বিনিয়োগকারীদের 70% বিনিয়োগই ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজারে দুর্বলতা দূর করতে সুশাসন নিশ্চিতের তাগিদ দেন তিনি। আমরা তো সারা জীবন ধরে অব্যাহতি দিলাম, কোথাও তো আগাতে পারলাম না। মানে ট্যাক্স এক্সামশনের প্রশ্নটা কেন আসে? সবার আগে প্রথম দাবি হলো ট্যাক্স হলিডে। ওয়াই? আপনি 100 টাকা লাভ করলেন, তাও 50 লাখের উপরে গেলে আপনি 15 টাকাও দিবেন না। আপনি বলছেন এগুলা এই রোগ থেকে আমাদেরকে সরতে হবে। এটাও কিন্তু গভর্নেন্সের সমস্যা। কিন্তু বৈঠকে বিমা খাতের উদ্যোক্তারা নৌ পরিবহন খাতকে ইন্স্যুরেন্সের আওতায় আনতে নীতি সহায়তার সুপারিশ করেন। অ্যাকচুয়ালি কাউন্সিলিং বা এই পুরো ইন্ডাস্ট্রিকে যে জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ট্যাক্স যে দিচ্ছেন এটা মনে। কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প সিএমএসএমই খাতের নতুন নীতিমালায় জামানত ছাড়াই 5 লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন ছোট উদ্যোক্তারা। এতে লাগবে না ট্রেড লাইসেন্সও। বাংলাদেশ ব্যাংক এক সংবাদ সম্মেলনে আগামী 5 বছরের জন্য সিএমএসএমই খাতের নতুন নীতিমালা তুলে ধরা হয়। এতে 2029 সালের মধ্যে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের 27% কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের লক্ষ্যে দেয়া হয়েছে। নীতিমালায় অপ্রাতিষ্ঠানিক উদ্যোক্তা নামের একটি নতুন শ্রেণী যুক্ত করা হয়েছে। এই অপ্রাতিষ্ঠানিক খাতের উদ্যোক্তাদের 5 লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ রাখা হয়েছে। মাঝারি শিল্প উদ্যোক্তারা সর্বোচ্চ 100 কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন। অন্যদিকে মাইক্রো শিল্পের ট্রেডিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ 75 লাখ টাকা ও কুটির শিল্পের সর্বোচ্চ 20 লাখ টাকা ঋণ দেওয়া হবে। তুলা আমদানিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে উৎস দেশ করা যায় কিনা সরকার তা খতিয়ে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রাজধানীতে ইআরএফ মিলনায়তনে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে বাংলাদেশে তুলা চাষের গুরুত্ব ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। জানান, তুলাকে কৃষিপণ্য ঘোষণা এবং উৎপাদন বাড়াতে 2 মাসের মধ্যে কার্যকর পদক্ষেপ নেবে সরকার। একই সাথে দেশীয় তুলার উপর আরোপিত ট্যাক্স জরুরি ভিত্তিতে প্রত্যাহার করতে এনবিআর এর প্রতি জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, দেশের জন্য ভালো তা কোনো গোষ্ঠীর বিপক্ষে গেলেও সেই সিদ্ধান্ত নিতে পিছপা হবে না ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার। এলডিসি উত্তোলনের সরকার ও ব্যবসায়ীরা আগে তেমন কোনো প্রস্তুতি নেয়নি। এরপরও উত্তোলনের সময়সীমা পেছানো উচিত হবে না বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। প্রবাসীদের যথাযথ মূল্যায়ন করা হলে তারা সম্মানিত হবেন এবং দেশের উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখতে পারবেন বলেছেন এনআরবি রাইটস মুভমেন্টের চেয়ারম্যান ব্যারিস্টার মিজানুর রহমান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ব্যারিস্টার মিজানুর রহমান বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা দেশে কোটি কোটি ডলার পাঠাচ্ছে। দেশের উন্নয়নে রেমিটেন্স গুরুত্বপূর্ণ অবদান রাখে, কিন্তু প্রবাসীরা দেশের নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। তাদের ভোটাধিকার নেই, পারিবারিক সম্পত্তি নিয়েও তারা নানা ধরনের হয়রানির শিকার হন। বিমানবন্দরে হয়রানির বিষয়টিও সবার জানা। সংবাদ সম্মেলনে প্রবাসীদের সমস্যা, রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি ও নতুন শ্রমবাজার তৈরিতে 9 দফা প্রস্তাব তুলে ধরা হয়। প্রবাসীদের সকল সমস্যার সমাধানে ওয়ান স্টপ সার্ভিস চালু এবং তাদের ভোটাধিকার বাস্তবায়নের বিষয়টিকেও গুরুত্ব দিয়ে বিবেচনার দাবি জানান ব্যারিস্টার মিজানুর রহমান। ওপারের ঢলে প্রতি বছর কোটি কোটি টন পলি এসে ভরে তিস্তার বুকে। শুকনো তাপ পরিণত হয়
ধুধু বালুময় প্রান্তরে। পানির ন্যায্য হিস্যা নিশ্চিত না হওয়ায় পুরো নদী হয় কঙ্কালসার। কৃষিসহ বিরূপ প্রভাব পড়ে গোটা উত্তরে। সংশ্লিষ্টরা বলছেন, নদী পাড়ের মানুষের মতামত নিয়ে শিগগিরই তিস্তা খনন পরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। রংপুর থেকে জুয়েল আহমদের রিপোর্ট। পানি না থাকায় রাক্ষসী তিস্তা এখন যেন মরা খাল, চারদিকে ধুধু বালুচর। প্রায় 250 বছর ধরে টানা পলিতে ভরেছে তিস্তার বুক। গভীরতা হারিয়ে পুরো নদী হয়েছে উঁচু। এক সময়ের সুখের নদী এখন পরিণত হয়েছে দুঃখে। বিরূপ প্রভাব পড়েছে সবকিছুতে। তিস্তা নদীতে আমরা ছোট থেকে আসি, চ্যাংড়া থেকে বুড়ো হয়ে গেলাম, কিন্তু তিস্তা নদীতে সবাই বলে যে তিস্তা নদী খনন হবে, তিস্তা নদীতে পানি আসবে, কিন্তু কেউ পানি আনতে পারলো না। বর্ষার সময় পানি ছাড়ে, অর্ধেক কাজও দেয়, অর্ধেক বালু দেয়, মনে হচ্ছে পানির সাথে অর্ধেক কাজও আসে। প্রতি বছর এই পানিটা আসতেছে, প্রতি বছর 5 ফিট করে পানিটা মানে বালি দেয়া উঁচা হওয়া যাচ্ছে। নদীতে এখন মানে 5 ফিট উঁচা হওয়া যাচ্ছে, নদীতে এখন পানি বোঝা যায় না। এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আবেদন, এই পানি যেভাবে হোক চুক্তি নিতে হবে এবং এই তিস্তা নদী খনন বাজেট করতে হবে। উত্তরের জীবনরেখা তিস্তা বাঁচাতে দীর্ঘদিন আন্দোলন করেছে নদীপাড়ের মানুষ। সবশেষ বিএনপির কর্মসূচি যেন ইতিহাস ভেঙেছে। উত্তরের মানুষের দাবি পূরণে তিস্তা খনন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। পাওয়ার চায়নার কারিগরি টিম নদীপাড়ের মানুষের সাথে কথা বলে শুরু করবে প্রকল্পের কাজ। ইন্ডিয়া থেকে যে তিস্তা যে পলি বহন করে, এটা আমাদের বাংলাদেশে যে 121 কিলোমিটার আছে, এখানেই ম্যাক্সিমাম পলিটা আমাদের এখানে সেটেল হয়, যার কারণে আমাদের প্রতি বছরই তিস্তার তলদেশ ভরাট হচ্ছে। ভরাট হওয়ার কারণে পানি ধারণ ক্ষমতা কমে যাচ্ছে এবং দুই পারে তিস্তার পানি আঘাত করে বর্ষাকালে আমাদের প্রচুর ভাঙনের সৃষ্টি হচ্ছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য পাওয়ার চায়না স্টাডি করতেছে। তিস্তা ব্যারেজের সবকটি গেট বন্ধ করে নদীর পানি আটকে রোটেশনের মাধ্যমে সেচ দেওয়া হলেও ভাটিতে ঢুকছে প্রকৃতি। সচেতনরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বদলে যাবে এই অঞ্চলের দৃশ্যপট। প্রতি বর্ষা মৌসুমে ভারত পানি দিয়ে ভাসিয়ে দেয় উত্তর জনপদকে, তেমনি কোটি কোটি টন পলি এসে ঢেকে দেয় তিস্তাকে। আর এ কারণেই উত্তরের বড় নদী মরে গেছে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, তিস্তা ব্যারেজ, লালমনিরহাট। বাংলাদেশের ফুটবল প্রেমীদের অপেক্ষার অবসান হলো। লাল সবুজ জার্সি গায়ে চড়াতে হামজা দেওয়ান চৌধুরী পৌঁছেছেন বাংলাদেশে। দুপুরে সিলেট বিমানবন্দরে পা রাখেন ইংলিশ প্রিমিয়ার লিগের এই ফুটবলার। বিমানবন্দর থেকে হবিগঞ্জে তার বাড়ি পর্যন্ত পথে পথে জনসমুদ্র। হামজা ভাসলেন ফুলেল শুভেচ্ছায়। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। সিলেট বিমানবন্দরে এত মানুষের সমাগম এর আগে আর কখনো হয়নি। হবিগঞ্জে হাজারো লোকের ভিড়, যেন রাজনৈতিক জনসভা। সবকিছুই একটি মানুষের জন্য। তিনি হামজা দেওয়ান চৌধুরী, বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় সুপারস্টার। অনেকে এসেছেন দূর দূরান্ত থেকে। তার যে পদচিহ্ন, এটা মানে ফলো করে অন্যান্য ফুটবলাররা আসতে আগ্রহী হবে, এটা আমরা আশা করতেছি ইনশাআল্লাহ। এবং আমরা আশাবাদী যে বাংলাদেশ দলে সব মিলিয়ে অনেক বেশি একটা পরিবর্তন আমরা দেখতে পাবো। ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ক্লাব, এবং সেখানে খেলার পরে উনি সিদ্ধান্ত নেন যে উনি বাংলাদেশের নাগরিকত্ব নেবেন। এবং এটা জানার পর বাংলাদেশের মানুষের মধ্যে একটা উন্মাদনা এবং আনন্দ একটা উচ্ছ্বাস সৃষ্টি করেছে যে ফুটবলে মনে হয় যে আবারও সুদিন ফিরে আসলো বাংলাদেশ। এবং আমি আশা করি যে হামজা বাংলাদেশে আসার পর সিলেট না শুধু গোটা বাংলাদেশেই একটা উন্মাদনা সৃষ্টি হবে। রবিবার ম্যাচ খেলে উঠেছেন বাংলাদেশের বিমানে। 11 ঘন্টার ভ্রমণ শেষে পা রেখেছেন সিলেটের মাটিতে। ভক্তদের উষ্ণ সংবর্ধনায় ভুলে গেছেন ক্লান্তি। ইংল্যান্ডে জন্ম, বড় হয়েছেন বিলেতে, তবে বাড়িতে বাঙালি বাতাবরণ। সিলেটি মাতে ভালোই মাতেন। এসে দিলেন ভারতের বিপক্ষে জয়ের ঘোষণা। এর আগেও বাংলাদেশে এসেছেন, এবার এলেন দীর্ঘ 11 বছর পর। ছেলেবেলায় এসেছেন বাবা মায়ের হাত ধরে, এবার পা রাখলেন প্রিয় সহধর্মিণীর হাতে হাত রেখে। পুত্রবধূ প্রথমবার এসেছে শ্বশুর বাড়ি, তাকে বরণ করতে ফুলের ডালা হাতে পরিবার ও হবিগঞ্জবাসী। বাবার মুখে গর্বের হাসি, ভক্তদের ভালোবাসার প্রতিদান দেখার প্রত্যাশা।
তো বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা এবং বাংলাদেশের মানুষ তার প্রতি ভালোবাসা, এটার মাধ্যমে আজকে সবাই মিলন হয়েছে, সবাই একসাথে বাংলাদেশে আসছে। ইনশাল্লাহ আগামী 25 তারিখে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের পক্ষে সে খেলবে। হ্যাঁ, আর ইনশাল্লাহ আশা করতেছি, আমরা দোয়াও করতেছি সেটা জয় নিয়ে আসতে পারে বাংলাদেশের জন্য। আগামী 25 মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে লাল সবুজ জার্সিতে অভিষেক হবে হামজা চৌধুরী। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।